উঠে যায়, পিস্তলটা পড়ে থাকে মেঝেতে। সেই পাখে অন্তু আব্দুল হাদকে বলে, কতদিন আগে আটক হয়েছে তোমরা মনে আছে? জবাবে আব্দুল হাদ নিতে পারে না, ওরা এতটাই দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছে, এছাড়া ওদের সেই হিসাব নেই। মুরসালিন জবাব দিল, এখানে সময় আবদ্ধ, আর এই অবস্থায় দিন মনে রাখা অসম্ভব। তবে আমার একটা হিসেব আছে, মাস দেড়েক দুয়েক হবে, কম বেশি হতে পারে। অন্তু তাকায়, চোখাচোখি দুজন, চোখ নামায়। অন্তু ঠোঁট গুজে নিয়ে আস্তে করে বললে, মুরসালিন মহান, কয়েকদিন আগে ঘটনাক্রমে আমার আনসারি মোল্লার সাথে কথা হয়েছে। মুরসালিন ভুরু কুঁচকে বলল, আপনার সঙ্গে? অবাক হচ্ছেন কেন? মুরসালিন চোখ নামায়। কি বলছেন উনি? জিন্নাহ আমির আপনাদের হাতে বন্দি, এটা আনসার ভাইজান বলছে? আমি বলছি। পাশ থেকে এমদাদ বলেন, এত বিশ্বাসের সাথে কি বলছেন? অন্ত আলতো হাসলো। আমার মনে হয় আমার আন্দাজ শক্তি ভালো। মুরসালিন জিজ্ঞাসা করলো, আনসার ভাই কি বলেছেন আপনাকে? তার সঙ্গে আপনার সাক্ষাৎ হলো কিভাবে? আপনার অনুমতি পেলে উনি জিন্নাহ আমিরকে ছেড়ে দিবেন, তার বদলে যদি এটা নিশ্চিত হয় যে আপনাদেরকে মুক্ত করে এরা, তবে এটা লেনদেন করবেন উনি। মুরসালিন সন্ধিহান হলো। আপনি তো এখানে আসার সুযোগ পান না। আজ যদি না আসতে পারতেন আমাকে খবরটা দিতেন কিভাবে? দিতে হতো যে কোনোভাবে। আজ সেজন্য একটা তামাশা করে হলেও আসতে হতো। আমাদের ব্যবস্থা হবে ইনশাল্লাহ, আর না হলে দুঃখ নেই। আমি বেঁচে থাকা অথবা মৃত্যু কোনোটা নিয়ে আশাবাদী না। আপনি কেন করছেন, কি চাইছেন সেটা আর জানতে চাইলাম না, কিন্তু আপনি আমাদের জন্য নিজেকে বিপদে ফেলবেন না। অন্ত হাসলো। বিপদ আবার বিপদে পড়বে কিভাবে? বিপদ আমাকে এতটাই ঘনিষ্ঠভাবে জড়িয়ে নিয়েছে, আমি নিজেই স্বয়ং বিপদ হয়ে গেছি। মুরসেলিন একবার তাকালো অন্তুর দিকে। অন্তু সন্ধিহান গলায় জিজ্ঞাসা করলো, জিন্নাহ আমির কি বেঁচে আছেন আপনাদের হেফাজতে? জবাবটা দেবার সময় পেল না মুরসালিন। জয়ের সঙ্গে চারজন ঢুকলো, আর চয়ন নেই। দোলন সাহেব, বাপ্পি, কামরুল, সঙ্গে আছে রবিউল। পেশায় সে মেকার, আসলে দালাল, রাজনীতির দালাল। দোলন সাহেব অন্তুকে দেখে ভুরু কুঁচকালেন। তা দেখলো জয়। মেয়ে মানুষ কেন বারবার এইসব কারবারে থাকে? আগের দিনও জয়ের বউকে এখানে উপস্থিত থাকতে দেখা গেছে। জয়কে আস্তে করে বলল, তোমার স্ত্রী এখানে কি করছে জয়? দৃষ্টিকটু লাগে ব্যাপারটা, বুঝেছো? তাকে এখানে আনা কেন? জয় জবাব দিল না। বাপি মণ্ডল ঢুকে গজরাতে গজরালে মুসলিনের দিকে এগিয়ে গেল। ঢাকায় এক সম্মেলনে মিছিলে ছাত্রদলের লাঠিঘাট তার দুলাভাইয়ের মৃত্যু হয়। সে জানতেই পেরেছে এই ছাত্রদলের লেডি মুরসালিন ছিল। মুরসালিনকে বোঝা যায় না সে যে আসলে কি চায়, কোন দলকে সমর্থন করে অথবা বিরুদ্ধাচরণ করে, অথবা করেই কি না। জয় এসে আবারও মুরসালিনের সামনে। দোলন সাহেব বললেন, শেষে একটা চেষ্টা করবো মুরসালিন, একটা স্টেটমেন্ট দিবে, নয়তো দায়িত্বটা সরাসরি আইনের হাতে হস্তান্তর করাই শ্রেয়। মুরসালিন হ্যাঁ না কিছুই বলল না। ওরা যে স্বীকার করতে চাইছে তা বেঁচে থাকতে দিবে না মুরসালিন। দোলন সাহেব বললেন, বাংলাদেশে রাজনীতিতে দল হিসেবে কোনটাকে সমর্থন করতে পছন্দ করো তুমি? অকপটে জবাব দিল মুরসালিন, দলহীনতাকে। দল শব্দটা বাংলাদেশের কালচার। কোনো দলই এই বাংলার জন্য শুধু ধ্বংসাত্মক ছাড়া আর কিছু নয়। আর আমি তাই এমন একটা দুর্যোগ চাই যাতে করে বাংলাদেশের প্রধান আলোচিত এবং বিশিষ্ট দলগুলি সমূলে উপড়ে যাক। তাদের কোনো চিহ্ন এই বাংলার মাটিতে না থাকুক। শুধু আমরা সাধারণ মানুষ থাকবো, আমাদের দেশে আমরাই থাকবো। যেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হোক অথবা কমিউনিজম প্রতিষ্ঠা হোক, সাম্যপদের জয়গান চলবে। সমাজতন্ত্রের ছায়ায় আমরা বাঙালি মানুষের মতো বেঁচে থাকতে পারবো এক জীবন। আর এতে সেই একই হাল হবে কি না আমি জানি না, তবু আশাবাদী আমি। দোলন সাহেব অবাক হবার মতো অভিব্যক্তি প্রকাশ করলেন। তুমি কমিউনিস্ট মুরসালিন? না তো। দোলন সাহেব হাসলেন। তুমি কি খেলছো মুরসালিন? আমি তোমাকে বুঝতে পারি না। আমিও না স্যার, শুধু এটুকু জানি ক্ষমতার লোভে সাধারণ মানুষ, শিশু, নারী, নিরপরাধ যারা অপবাদ, আর তার জের ধরে এই মৃত্যুদণ্ড কারাবারে হিড়িক চলছে, এটা আমি নিতে পারছি না। আর তা অন্ততপক্ষে কমাতে আমি সব দলকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি, অথচ কারো প্রতি আমার অনুরাগ নেই, কারণ আমি জানি দেশের জন্যই
কেউ উপযোগী নয়। ধীরে মাথা নাড়লেন দোলন সাহেব। বুঝলাম, বামপন্থী রাজনীতিকে সাপোর্ট করো তুমি। তোমাকে যদি ফাঁসি দেওয়া হয় তো আসলে কোনো অপরাধে দেওয়া হবে। প্রত্যেক অপরাধে একটা করে ফাঁসির রায় শুনবে তুমি, কিন্তু জীবন তোমার একটা। এই সৌভাগ্য আমি আমার জীবনে স্বাগত জানাই স্যার। আমি নিজেকে এতদিন কিছু মনে করতাম না, কিন্তু এখন যখন দেখছি আমার কার্যক্রম বর্তমান শাসক ও শাসক গোষ্ঠীর পীড়ার কারণ হচ্ছে, মৃত্যুদণ্ডের মতো বীরত্বপূর্ণ দণ্ডের শাস্তির দিকে এগোচ্ছে, এবার মনে হচ্ছে আমি সত্যি কিছু করতে পেরেছি। কারণ এই দুনিয়ায় অধিকাংশ মৃত্যুদণ্ডে বৃদ্ধের এবং কারাবরণ কথা বলা পাখিদের হয়েছে। দোলন সাহেব কিছু বলতে নিল, জয়নাকে থামালেন। চুপ 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 থাকেন। এই যে কিছু ফ্যান আছে না, সুইচ দিলে ঘ্যার ঘ্যার করতে চালু করে, আপনাদের এই ফ্যাকানি কানে ওরকম ঢুকতেছে। এত রাতে আমি এখানে আসতে বলিনি আপনাদের। বাপি এগিয়ে এসে মুসলিনদের মুখের উপর ক্ষতর উপর আঙুল চেপে ধরে মুখ গুছিয়ে বলে উঠল, শুয়োরের বাচ্চা, বল বল, আমার দুলাভাইটাকে তুই মারিস নি? বেশ কয়েকটা খ্যাপা শুয়োর বধ করছি, কাউকে পার্সোনালি চিনি না। হতেই পারে তার মধ্যে আপনার দুলাভাই থাকতে পারে। তোর এত কথা শুনবার চাই না, যেটুকু জিজ্ঞাসি জবাব দে। আপনার এরকম মতো আরও অনেকের চোখে বিষ আমি, স্বয়ং দলীয় নেতাদের অবধি। এত খেপা শুয়োরদের বিরুদ্ধে বলছি, কার্যক্রম চালিয়েছে, আর্টিকেল লিখেছে, ছাত্রদের উৎসাহিত করেছে, মিছিল মিটিল, আরও কত। অত মনে নেই। বাপি পশুর মতো গর্জে উঠে এমদাদ ও তৌফিককে দুটো লাথি মারল। থ্যাতলা হয়ে গেল তৌফিকের মুখের চোয়াল। এমদাদের কানের দিয়ে পুজো রক্তের মতো তরল বেরিয়ে এলো। জয় চুপচাপ দেখে পিস্তলটা তার বাম পাশের মেঝেতে পড়েছে। তার পাশে অন্তু আব্দুল আহাদকে ধরে বসে আছে, তার নারীস্বরূপ দুটো দুর্বল হাতের উপর রক্ষার ব্যর্থ চেষ্টা। বাপি মুরসালিনের মাথায় সজোরে দেওয়ালের সাথে বাড়ি দিল। মাথার উপরে চটা ফেটে রক্ত চুইয়ে পড়ল। মুরসালিন অজ্ঞান হলো না ঠিকই, কিন্তু অবচেতনের মতো পড়ে রইল। অন্তর হাতটা নিষ্পিস করে ওঠে, চোখ বুজে ফেলল। তার দেহে এক ধরনের শিহরণ যাচ্ছে। কিসের অদম্য ইচ্ছারা যাচ্ছে। জয় একটা লোহার খণ্ডের উপর বসা ছিল, কাছে দাঁড়িয়ে থেকে বাপ্পির পা বরাবর একটা লাথি মারল। বাপ্পি ধুম করে মেঝের উপর উল্টে পড়ে থাকলো, নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো, কুনুই ছিঁড়ে গেল। জয় মুরসালিনকে জিজ্ঞাসা করলো, জিন নাকি বেঁচে আছে মুরসালিন? মুরসালিন জবাব দিল না। বাপি উঠে এসে আবারও মুরসালিনকে ধরে জয়ের দিকে রক্ত চোখে তাকিয়ে বলে, তুই কি করতেছিস? এরকম মা মার্কা প্রশ্নে এই খানকির বাচ্চার মুখে খোলান যাইব? লাগাইতে আইব না। মাইরে ফেলিস নাই কেন আজ পন্তক? আর তোরে আমি পরে দেখুম। কামরুল টেনে হিঁচড়ে মুরসালিনের পাশ থেকে দুটো বাচ্চাকে উঠিয়ে নিল। আদিম উল্লাসে মেতে উঠল ওরা, জীবিত ছোট ছোট দেহগুলো নিয়ে। উদ্দেশ্য মুরসালিনকে উত্তেজিত ও দুর্বল করা। মুরসালিন নিজের শরীরের ব্যথা আরও শক্তিশালী হয়, কিন্তু বাচ্চাদের আঘাত ওকে অস্থির করে তোলে। জয় জিজ্ঞাসা করে, জিন্নাকে কোথায় রেখেছিস তোরা? তোদের সংগঠন আর সব কোথায়? তার কণ্ঠস্বর শান্ত, কোনো তাড়া নেই, উত্তেজনা নেই। অন্তু মনে হলো সে নরকের কোনো এক বিভাগের বন্দিনী। মৃদু হলদেটের আলোয় গুমট গন্ধে এক নারকীয় অবস্থানে বসে বসে অন্তুর ভেতরটা কেমন উল্টোপাল্টা লাগছিল। তার মনে হচ্ছিল সে নিজের ভেতর থেকে হারাচ্ছে। মুরসালিন বলে, জিন্নাহকে ফেরত দেব, তার বদলে আমায় কে দিবি? আগে ফেরত পাই সহি সালামত, তারপর যদি মনে হয় তো কিছু প্রতিদান দেব, না দিলেও ঋণ নেই। ঋণ আছে তোর কাছে, আমার পুরনো ঋণ, যা তোরা 80 বার খুন করলে পরিশোধ হবে না, কিন্তু খুন একবারই করতে পারবো। অর্থাৎ তোর কাছে আমার আর 79 বার পাওনা থাকলো। রক্ত মুখে হাসি মুরসালিন, মঞ্জুর, যাই হোক, জিনাকে ফেরত দিলে তুই ওদের ছেড়ে দিবি, এই কথা একটা সওদা করতে পারি। এরকম কোনো প্রস্তাব দিছি আমি তোরে? কোনো একটা দিলেই হয়। আমি দিলাম। আর তুই যা সুদের কথা বলছিস, আমার ক্ষতির পরিমাণ করলে তোকে 80 গুণে 160 বার খুন করলেও ঋণ থেকে যাবে। অথচ তোর জান একটাই। আমি বলবো তুই কাঁচা, চোখে অন্ধ, আর বোঝার ভুলে ডুবে মরে মৃত। ভুল বোঝার জন্য একটা আনন্দ আছে। রাখ তোর পাগলের প্রলাপ। জিন্না কোথায় আছে? মুরসালিন জবাব দিল না। জয় ধৈর্যহারা হয়ে উঠছে, গাঢ় শ্বাস ফেলে। 2-2.5 বছর ধরে
ধৈর্য ধরতেছি মুরসালিন। আমার ধৈর্য ধরার রেকর্ড এইটাই সবচাইতে দীর্ঘ। একটু কদর কর। খালিকও জিন নাকি বেঁচে আছে? বেঁচে যদি না থাকে তাহলে কি? জয় হাসল। তয় আর অপচয় সময় করবার খেলা। অপচয়কারী শয়তানের ভাই। আমি শয়তানের সম্বন্ধী। সময় কাজে লাগাই। মুরসালিন অভিব্যক্তি নির্লিপ্ত। সে গম্ভীর মুখে বলে ওঠে, আজ যদি বেঁচে থাকে তবে ওকে ফেরত দেই। তুই ওদের মুক্ত করাতে পারবি হামজা ভাইদের হাত থেকে? মুরসালিন পায়ের ক্ষতস্থানে ডান পা চেপে ধরল জয়। চামড়া স্যান্ডেলের শক্ত নিচের তলায় আঘাত ক্ষত থেতলে উঠল। জয় অধৈর্য গলে বলে, যদি বেঁচে থাকে? না না না। আর যদি না, ক বাইচে আছে কি না, এটা আগে কনফার্ম হবে। মরে গেলে এত নাটক মারাবো কোন দুঃখে? গলির মাথায় চাইপা ধইরা পাগলে নাই আমারে জীবিত আছে না মেরে দিছিস? ওইটারে জানতে চাইছি খালি। আবারও জয় দ্রুত মাথা নাড়ল দুদিকে। তো চল, তোর কথাই রইল। নিজেকে বলে জয়, স্যাক্রিফাইস জয়, স্যাক্রিফাইস। তুই না ভালো লোক? মুরসালিন বলে, জিন্না বেঁচে থাকলে ওর বদলে তোর এই ছানাপোনা দ্বারা আজাদ করে দেবে। যা, তোর জিন্না বেঁচে আছে তো? না, নেই। জয় বাচ্চাদের মতো ভুরু কুচকে তাকালো। ঠোঁট ফুলে বলে, নেই? বলিস কি? পরিশ্রম করলে তো? যা, ভোদাই সেজে গেলাম রে। আগেই না জিগায়। হতাশ শ্বাস ফেলল মুরসালিন। আর কিছু বলার সুযোগ পেল না। কামরুল ও রবিউল জয়ের কাছে দুজন পূর্ণ মনোনয়ন পেয়েছে যেন এবার। এমদাদের অর্ধচেতন দেহটাকে লাথিতে ভরিয়ে তুলল। জয় লৌহখণ্ডের উপর বসে ঝুঁকে মাটির দিকে তাকিয়ে থেকে চুপচাপ। কামরুলের হাতে বাচ্চা দিল কয়েকটা। ওদের গাল চেপে দিল। শব্দ করে কেঁদে উঠল ছোট ছোট প্রাণগুলো। খালি পেটে পিপাসার্ত গলায় কান্না গায়ে কাটা দেয়। দোলন সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন জয়ের দিকে। মুরসালিন দাঁত ভেঙে গেছে। ঠোঁটের কিনারা দিয়ে মাড়ি থেকে বেরোনো রক্ত ভেসে আসছে। কামরুল এক বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। বয়স 7-8 বছর হবে বোধহয়। ওইটুকু বাচ্চার উপর কামরুলের বড় ক্ষোভ। ওরা রাজাকারদের উত্তরসূরি, বড় হয়ে সরকার বিরোধী হবে। ধর্মের কথা বলে কামরুল শান্তি হতো ওদের টেনে ছিঁড়তে পারলে। তাতেও কি? মুরসালিন, এমদাদ, তৌফিক, ওদের একটু যন্ত্রণা। বাচ্চাটা পড়ে গিয়ে ঠোঁট কাটলো, মুখের চামড়া ছিলে গেল, হাঁটুতে আঘাত পর উঠতে পারছিল না। হাঁটু চেপে ধরে কেঁদে ফেললো। অথচ আশ্চর্য, সেই কান্নার আওয়াজ নেই। আওয়াজ করে কাঁদছে না ভয়ে, চোখে মুখে কাতর যন্ত্রণা, কিন্তু কান্নার আওয়াজ নেই। অন্তু চুপচাপ দেখছে। চারদিকে চোখ ঘুরে। তার হাতের মুঠে আব্দুল আহাদের জীর্ণ হাত। হাত দুটো কাঁপছে। অন্তু টের পায় কামরুলের হাতে বাচ্চা দুটোকে কঠিন থাপ্পড় মারল। কচি মুখে চামড়া নিজের রক্ত জমে গেল। মুরসালিন চোখ বুজে মুখ ফেরায়। কামরুলের খুব আনন্দ হয়। কিন্তু কামরুল এবার বিশাল ভুল করে ফেলল। ওদের মাথা থেকে সাদা 5 কলির টুপিগুলো খুলে ছড়িয়ে মারল। অন্তু দেখলো, দীর্ঘশ্বাস টেনে নিল ভিতর থেকে। পকেট থেকে ছোট্ট একটা ছুরি বের করে রবিউল ওর কামরুলের হাতে দেয়। দাঁত বের করে হাসে। দাঁতগুলো লাল কালশিটে ধরনের স্পষ্ট পড়েছে। কামরুল খুব মজা পাচ্ছে। বাজারে গেলে বাচ্চাদের খেলনার আবদার করলে মা যখন খেলনা কিনে দেয়, সেই সব বাচ্চাদের মুখে খেলনা পাবার তৃপ্তিখানা কামরুলের মুখে। এত কিছুর পরেও মুরসালিনের চুপ থাকাটা, নির্লিপ্ততা মনে হলো, যা খুব হতাশাজনক। কামরুলের উচিত এমন কিছু করা যাতে মুরসালিন চোখে মুখে আকুতি ফুটে ওঠে। সে ছুরিখানা বাচ্চাটার গলায় ঠেকে চারিদিকে সবার দিকে তাকে হাসলো। উপস্থিত সব বাচ্চারা মুখে এক করুণ আতঙ্ক দেখা দিল। এটা খুব মজার বিষয়, যেন তাকে অনুষ্ঠানে গান গাইতে বলা হয়েছে। মাইক হাতে নিয়ে সে একটু লজ্জা পাচ্ছে, আবার আর একটু উৎসাহ যাচ্ছে। সবার মুখে সেই সুখ। শুধু দোলন সাহেব তখনও জয়ের মুরসালিনকে দেখছে। মুরসালিন ডাকে কামরুলকে, ওই চ্যাংড়া, ওই দেখ, আয় বাচ্চারে নিয়ে আয়। এরকম বন্দি থাইকে ব্যবসা করবার চাস? ওই জঙ্গিগুলানের ছাইড়া দিলে আমাগো লোক ছাড়বে। ল, মুক্ত কইরে দেই তোর পাখিগুলোকে। এক ঝটকায় জয়ের পাশ থেকে পিস্তল তুলে নেয় অন্তু। তাক করে কামরুলের দিকে। জয় চমকে দেখায়। সে অন্যমনস্ক ছিল। অন্তুর চোখের মনি জ্বলছে, ধিক ধিক করে জ্বলছে। বুকের ওঠানামা প্রবল। অন্তু ট্রিগারে আঙ্গুল রেখে মন্ত্রপুতের মতো বলে, ছেড়ে দে, ছাড় ছাড়। তোর ছুরির মতো
পিস্তলের গুলি দ্রুত চলবে। আল্লাহর কসম, এখানে 4টা লাশ ফেলবো। ছেড়ে দে ওকে। জয় অন্তুর সামনে দাঁড়ায়। ঘর অলি, মাথা ঠান্ডা কর। অল ইজ ওয়েল। রিল্যাক্স, কিচ্ছু হয়নি। মজার খেলা হচ্ছে, এনজয় করো। আবার এসব ডেঞ্জারাস চিন্তা ভাবনা কেন? অন্তু জয়ের নাগাল পেরে কয়েক কদম পিছিয়ে যায়। পাগলের মতো দাঁতে দাঁত আটকে হিসিয়ে বলে, জানোয়ার বাচ্চা, তুই সরে যা সামনে থেকে, নয়তো আজ তোর বুকটা ঝাঁঝরা করে তারপর বাকি বুলেটগুলো ওদের জন্য খরচা করবো। অন্তু খ্যাপাটে বাঘিনীর মতো লাগছিল, অনেকটা মানসিক বিকারগ্রস্ত পাগলির মতো। সাপের মতো হিসিস করে, বিক্ষিপ্ত শ্বাস দুলছে। জয় একটু থমকায়, ভুরু কুচকায়, তবু এই হতাশায় হেসে ওঠে। কিন্তু তোর তো হাত কাঁচা, শালির মেয়ে। গুলি জীবনের নিশানায় লাগবে না, বড়জোর অজাগায় লেগে আবার সর্বনাশ হবার চান্স আছে, নয়তো গোডাউনের ক্ষতি। পিস্তল দে, আমার হাতে পিস্তল দে। খালি খালি মানুষ মেরে কি লাভ? তার চেয়ে বড় কথা, পিস্তলে বুলেট নেই। অন্তু কী করলো, এক মুহূর্তের মাঝে পিস্তল তাক ডান বরাবর ঘুরিয়ে ঠিক দেওয়াল বরাবর শ্যুট করলো। পিচ করে একটা শব্দ হলো, সাইলেন্সারের দৌড়তে গুলি ছুটে গিয়ে ইটের গাঁথুনিতে ঢুকলো। অন্তু চরম এক ধাক্কা খেল। পিস্তলের বেগে টাল সামলাতে না পেরে পড়ে যাবার মতো অবস্থা। হাত ঝিনঝিন করছে তখনও, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে। অন্তু জয়ের দিকে তাকায়। বুলেটহীন পিস্তল নিয়ে এখানে আসেননি আপনি। গোটা ঘর স্তব্ধ, কেউ নিঃশ্বাস ফেলছে না। সবার চোখ জোড়া ফুঁড়ে বেরিয়ে আসার জো। অন্তুর বিদ্রোহী শ্বাসের আওয়াজ কেবল ঘুরপাক খাচ্ছে বদ্ধ করে। কয়েক সেকেন্ডের মাঝে ঘটনা ঘটে গেল। কামরুল ছুরিটা ভালোভাবে বাচ্চাটার গলায় ধরে সতর্ক করে অন্তুকে, এই আপনি পিস্তল নামান, নইলে এই মুহূর্তের মধ্যে গলাটা 2 ভাগ করবো। কইলাম আর লাভ হইব না। পিস্তল নামান, ছাইড়ে দিতেছি। প্রথমত তুই মরবি তো এমনিতে, আর এই পিস্তলের গুলিতে। দ্বিতীয়ত তোর ছুরির চেয়ে আমার পিস্তলের গুলি দ্রুত। আর শুয়োরের বাচ্চা, তৃতীয়ত যদি ওকে মারিস তার পরের মুহূর্ত হলেও তুই মরবি। লাভ কি? ছেড়ে দে ওকে, ছাড়। গোটা ঘরে প্রতিধ্বনিত হলো অন্তুর ছাড় কথাটার গর্জন। জয় চুপচাপ তাকিয়ে দেখে অন্তুকে। মাথায় ওড়না পড়ে গেছে, খেয়াল নেই। চুলের বড় খোঁপাটা অগোছালো। জয় যেন মনে ভেতর অস্বস্তি হচ্ছে। এক সময় যে মেয়েটার মুখ কেউ দেখে নেই কখনো, তাকে সে কোথায় নামিয়ে এনেছে। অন্তুর শরীরটা ঘেমে গেছে, চোখ দুটো লাল, নাকের পাটা শক্ত। জয় অপেক্ষার করে অঘটন। এইটুকু বাকি ছিল, অস্ত্র হাতে ওঠেনি আজকে, আগে অন্তুর হাতে, আর সেটুকু হয়ে গেল। বাকিটা সে জানে অন্তুকে। আর জয় ভাবে এক মুহূর্ত, সেদিন অন্তু পলাশকে মারতে ছুরি হাতে নিতে পারেনি, পিছিয়ে এসে জয়কে ফিরিয়ে দিছিল। সেদিন পেছন এবং সাথে পক্ষে দাঁড়ানো জয় ছিল, তাই আপাতত পক্ষে আজ জয় নেই তার সাথে। আর সে একা এই অবরুদ্ধ এক নিশীথে বড় ঘরে, তার পক্ষে কেউ নেই। তাই কি একাই মোকাবিলা করতে যথেষ্ট সচেষ্ট? তাহলে হিসাব কি দাঁড়ালো? হামজা কি ঠিকই বলেছিল? নারী কারো অবলম্বনে যেমন দুর্বল, তেমনি একবার কেবল সে সেই অবলম্বিত খুঁটিহীন হয়ে পড়লে একাই সর্বোচ্চ ধ্বংসাত্মক। তাহলে কি নারীর তৈরি অনিষ্ট সঙ্গীহীন নারী থেকে সৃষ্ট? নারী তার না পুরুষ সঙ্গী সঙ্গ পেলে ভীষণ নারী সুলভ, আর একা হয়ে পড়লে অসীম সর্বনাশা। কামরুলের মুখ শুকিয়ে যায়। বাচ্চাটিকে ছাড়তে চাইলেও ছাড়তে পারে না। কেউ অন্তুকে গিয়েও ধরতে পারে না। মাঝখানে জয়ামের দাঁড়িয়ে। কামরুল মনে হয় ছেলেটাকে বাঁচানোর জন্য জয়ামের বউ তাকে গুলি করবে না। এই আশায় কামরুল একটা ভুল করলো। সে ছুরিটাকে শক্ত করে চাপড়ে বাচ্চার গলায়। কচি গলা চির লাগলো ছুরির ধারে। বাচ্চা কেমন করুণ সুরে মিনতি করে হু হু করে কেঁদে উঠল। আবারও ভোঁতা গুলির আওয়াজ। গুলিটা লাগে না কামরুল গায়ে। ডান হাতের বাহুর 2.5 ইঞ্চি ফাঁক গলিয়ে পেছনে এক লৌহখণ্ডে ঠেকে। কিন্তু পর মুহূর্তে আবারও। কামরুলের নসিব খারাপ, তাই তার মস্তিষ্ক তাকে সরে যাবার নির্দেশ দেবার আগে পরের গুলিটা তার বক্ষপঞ্জরের নিচে একদম কিনারে লাগলো। অন্তুর হাত খুব কাঁচা, এই 2 ইঞ্চি হলেও এটাও মিস যেত, গেল না। কামরুল ধপ করে পড়ে গেল মেঝেতে। কিছুক্ষণ জ্ঞান রইল। রক্তের ঝিরিঝিরি স্রোত নামলো মেঝেতে। গলা কাটা মুরগির মতো ছটফট করলো কিছুক্ষণ দেহটা। আর বেশিক্ষণ চেতনা রাখতে পারল না কামরুলের দেহ। পরে দেহটা
রবিউলের। আলগোছে পড়ে গেল, বিকট আওয়াজ বের হলো মুখ থেকে। তারপর কয়েকটা গুলি চলল, সেটাও শূন্য লাগলো। কিন্তু পরের গুলিটা বাপি মণ্ডলের ঠ্যাঙ্গে ফুটো হয়ে চলে গেল। বাপি গা শিউড়ে ওঠা স্বরে কাকিয়ে উঠে বসে পড়ল। ঠ্যাঙ্গের হাড় ফুটো বেরিয়ে গেছে বুলেট এপার ওপার হয়ে, ফাঁক করে হাড়ের জোড়াতে। তার আর্তনাদ কঠিন হলো, কানে সহ্য করা যাচ্ছিল না। অন্তুর হাসা অবশ হয়ে আসে, পিস্তলটা পড়ে যায় হাত থেকে। হাতে আর জোর নেই, হাত নাড়ানোর শক্তি নেই, স্নায়ু কাজ করছে না দুই হাতে। ঘরটা নিস্তব্ধ, তিনটা দেহ লুটিয়েছে মেঝেতে। বাপি তখনও চেতনায় আছে। করুণ আর্তনাদে ঘরটা নরক কক্ষ হয়ে উঠল। দোলন সাহেব চুপচাপ বসে দেখছেন। খুব নাটকীয় দৃশ্য, ট্র্যাজেডিক নাটক যেন। অথচ লোকে জানেই না, জীবনের চেয়ে বেশি নাটকীয়তার নাটক থাকে না। জয় আস্তে করে বসে আবারও লোহার খণ্ডের ওপর। মুরসালিন চোখ বুজে হেলান দেয় জয়ের সাথে। তার শরীর ঝিমিয়ে আসছে। জয়কে দেখতে ক্লান্ত লাগছে। খানিকক্ষণ চুপচাপ বসে থেকে ঝিম ধরে। টানা 4 দিন টানা বৃষ্টি, ঝুপঝুপ করে বৃষ্টি হচ্ছে। পথঘাট করতোয়া নদীর পানি উঠেছে। দিনাজপুর বন্যা আসবে বুঝি। দেশের দুর্যোগের সাথে প্রকৃতির দুর্যোগ যোগ হলে জমে যাবে দুর্যোগের খেলাটা। বৃষ্টির ছেটে আসছে। মুর্শিদা আটামাখা হাতে জানলা আটকে দিল। জয়নাল লাফিয়ে উঠল, আম্মা এই রকম কইরো না। বইয়ের এমন গুরুত্বপূর্ণ জায়গায় আছি, এ সময় জানলা আটকাইতে হইলে তোমার? চুপ! থাপড়ায় দাঁত ফেলাই দিব। ডিঙিয়ে মেয়ে, এই তোর বুদ্ধি শুদ্ধি? বুদ্ধি তো আছে আম্মা, বুদ্ধির চোটে আমার ঘরবাড়ি ভরে গেছে। মুখে মুখে তর্ক, আটা হাতে করে জানলা আটকাতে আসছি, তারপরে তুমি এখানে বসে থাকার পরও হুঁশ হয় না? বই কি পড়িস সারাদিন? দেশের জাহান্নাম হয়ে গেছে আর তুই বই কি দেখিস? জয়নাব উঠে বসলো, তার তর্ক করলো না। মেঘের জন্য দুপুরেটাকে বিকালের মতো লাগছে। জানলা আটকে দেওয়ায় ঘর পুরোপুরি অন্ধকার। তার শাড়িটা ছিঁড়ে গেছে, কিন্তু বাজারের সব দোকান ছাই হয়ে গেছে। মানুষের পেটে ভাত নাই, শাড়ি কি জিনিস? আপাতত বই রেখে দিল। আম্মা গেলে আবারও নিয়ে বসা যাবে। কিন্তু মুর্শিদা গেলেন না। উনি বসলেন জয়নবের পাশে। মেয়ের চুল খুলে এলিয়ে দিলেন পিঠে। আম্মা, তোমার হাতে আটা। আটা লাগাইলেও না চুলে, শুকাই গেছে আটা, চুলে লাগবে না। বিলি কেটে দিতে লাগলো চিলে। জয়নব ঘাড় হেলিয়ে বসে রইল। বিশাল বিশাল চুল, নারকেল তেল প্রায় পোয়া তার একেবারেই লেগে। জয়নাবের বয়স 18, তার আকদ হয়ে গেছে 2 বছর হলো। কিন্তু এই নারকীয় পরিস্থিতিতে জলিল আমির অনুষ্ঠান সারতে পারছিলেন না। আমির বাড়ির মেয়ে বিয়ে পানসিভাবে দেওয়া যায় না। গায়ের লোক ওই 2 দিন আমির বাড়িতে পেট ভরে খাবার হকদার। জাবেদ জয়নাবের 1 বছরের ছোট। জামিল আর জয়নাল যমজ। তাদের ছোট জেবা, তার বয়স 13, সব পিঠাপিঠি। জামিল ঘুমাচ্ছিল অসময়ে। জেবা গিয়ে মেজো ভাইয়ের পাশে শুয়ে আছে। সারা রাত চিন্তায় ঘুমের জো নেই। মুর্শিদা কেমন উদাস স্বরে বলল, আমাদের মনে হয় আমির নেবে ছেড়ে দেওয়া লাগবে রে জয়নাব। জয়নাব একবার মায়ের দিকে তাকায়, এরপর ঘরে বাঁধানো পঞ্জিকার দিকে। আজ বঙ্গাব্দ 1378 বৈশাখের 13 তারিখ, খ্রিস্টাব্দ 1971 26 এপ্রিল। জাবেদের কেন পাঠাইলে আম্মা? আব্বা তো বলেছিল সুযোগ পাইলে নিজেই দেখা করতে আসবে। ধূপ করে উঠল মুর্শিদার বুকটা। তিনি ভুলে থাকতে চাইছেন সব। বললেন, বলবি না তোর বাপের কথা? মরণের পথে ভাসাইয়ে রেখে উনি গেছেন যুদ্ধ করতে। সন্ধ্যার পর জয়নাল এলো ভিজতে ভিজতে। আম্মা, কিছু খাবার দাবার আছে নাকি? তার সাথে 3জন জোয়ান জোয়ান ব্যাটা ছিল। মুর্শিদা আঁতকে উঠে শুধায়, এরা কারা রে জয়নাল? কেন আনছিস বাসায়? তুই কি পাগল হয়েছিস? কেন আসছে ওরা? আম্মা, বিপ্লবী ওরা, বিপ্লবী। আমারে বলছে বন্দুক চালানো শেখাবে। শেখাবে, কিন্তু কয়দিন কিছু খায়নি। বন্দুক চালাইতে মেলা শক্তি লাগে আম্মা, আগে সবাইরে কিছু খাইতে দেন। মুর্শিদা কান মরে ধরলেন জয়নালের। জানোয়ার, বন্দুক চালানো শিখে কি করবি? তোর বাপ চাচারা ওই সব জানে। আজ আমারে সবাই বানের জলে ভাসাইয়ে মিলিটারি মারতে তোর বড় ভাই গেছে, আর তুইও। আম্মা ছাড়েন। ও আম্মা, শোনেন না,
উত্তেজনায় জয়নালের গলা ধরে এলো। ওরা বলতেছে আব্বা আর ভাইরে নাকি আটকে রাখছে শয়তানরা, এরা আমার সাহায্য করবে। দুইজনে ছাড়াই আনতে আম্মা, আব্বারে ছাড়াই আনতে আমার বন্দুক চালানো শেখা লাগবে, দেন জলদি দেন। উত্তেজনায় কথা জড়ে যাচ্ছিল জয়নালের। মুর্শিদার হাত পা কাঁপতে শুরু করলো। তিনি হাই হাই করতে লাগলেন। তার শরীর অবশ হয়ে গেছে। যে ভয় পাচ্ছিল তা ঘটে গেছে। বন্দি হয়ে গেছে তার ছেলে স্বামী। জয়নাব জেবাকে ডেকে তুলল। জেবা হুড়মুড়িয়ে বলে ওঠে, কী হয়েছে আপা, কী হয়েছে? মিলিটারি আসছে, আগুন দিছে বাড়িতে। চুপ চুপ চুপ। এই নে তাহলে। দৌড়ে গিয়ে খালেদ ভাইরে ডেকে আন। ঠোঁটে চেপে হেসে উঠল জেবা। কেন আপা, খালেদ ভাইরে খুব দেখতে মন চাইছে নাকি? এক চড় বেয়াদব, যা বলছে তাই কর। জেবা তোয়ালে মাথায় দিয়ে সদর বারান্দায় গেল। হ্যারিকেনের আলো ধরল জয়নাল। জলদি যা না। যাচ্ছি যাচ্ছি, এত জলদি কেন? না দেখে থাকতে পারেন? খুব পেকেছিস, মারবো এবার। একবার পেছন ফিরে দুষ্টু হাসে জেবা বনের দিকে চেয়ে সন্ধ্যার আধারে বেরিয়ে যায় বৃষ্টির ভেতর হবু দুলাভাইকে ডাকতে। আংটি বদল হয়ে গেছে জয়নাব আপার খালেদ ভাইয়ের সাথে। খালেদ ভাইটা খুব ভালো। মুর্শিদার হাত চলছে না। তিনি জয়নাবকে বললেন, তোর ছোট চাচি আর দাদিরে ডাকতো, আমার কেমন ভয় ভয় লাগতেছে। এই লোকগুলো খাইতে দিই, ওরা এসে। লোকগুলোকে জয়নাব খেতে দিল। লজ্জায় হাত পা ভেঙে আসছে তার, ভয়ে পাচ্ছে। যেবা নিশ্চয় গিয়ে গল্প জুড়ে দিছে খালেদের বন্ধুর সাথে। জয়নাব ভেবে রাখলো, ফিরলে পিঠের উপর দুমদুম করে দুটো কিল বসাবে। তিনজনে খেলো। এরপর জয়নাল নিয়ে চলে গেল জলিল আহমেদরা জাভেদ আহমেদ খোঁজে। বাপ ভাইকে আটকে রাখা হয়েছে, নিশ্চয় অত্যাচার করেছে। জয়নালের শরীরে রক্ত টকবক করছে। জাভেদ ভাই আর আব্বার গায়ে সবটুকু যন্ত্রণা ওই জানোয়ার মিলিটারিদের দেবে। পণ করলো মনে মনে, ওদের হাড্ডি ভেঙে এনে দেবে, আমির বাড়ির ফটকে ঝোলাবে। যাবার আগে একবার দৌড়ে জয়নাবের কাছে গেল। আপা আমি যাচ্ছি, রামদাটা বের করতো, জলদি দে। জয়নাব অসহায়ের মতো বলল, তুইও যাচ্ছিস? বাড়িতে কে থাকবে? জয়নালের চোখে অগ্নিঝড় উত্তেজনা। খালেদ ভাই আসতেছে না? শোন আপা, পিছু পিছু আয়, ফটকে আটকে যা। কণ্ঠ নাচলে খেলবি না। বাড়িতে আগুন দেওয়ার ভয় দেখাইলেও না, খবরদার। আব্বা চাচারা বিপ্লব করছে, আমাদের বিপদ কিন্তু। আব্বা চাচারা খোঁজে আসবে ওরা। জয়নাব একবার পিছু ডাকলো। জয়নাল বিরক্ত হয়, সময় আছে নাকি? আবার ডাকিস কেন? ফিরে আসতেছি তো আমি। ঝাড়ি মারল, অথচ পারল না যেতে। আবার ফিরে এসে বলে, কী হয়েছে? জয়নাব কিছু না বলে শুধু তাকিয়ে থেকে জ্বলন্ত চোখে। জয়নালের গালে হাত বলে দৃঢ় স্বরে বলে, আব্বা আর জাভেদ রে না নিয়ে ফিরবি না। দরকার পড়লে ওই পশুগুলোর বুক ঝাঁঝরা করে দিবে। যা, জলদি যা জয়নাল। যদি তোর শরীরে আঘাত থাকে তার দ্বিগুণ দিয়ে আসবি। জয় বাংলা। জয়নালের বুক ফুলে ওঠে। দৃঢ়তার হাসি এসে বোনের দিকে চেয়ে হাত দুটো মুঠো করে মাথার উপর তুলে ধরে, জয় বাংলা, ইনকিলাব জিন্দাবাদ। মুর্শিদা বলে মুর্শিদাকে বলে, আম্মা চিন্তা করো না, কোনো শুয়োরের বাচ্চা আব্বারে ধরছে দেখবো আমি। আমি আব্বা আর ভাইরে না নিয়ে ফিরবো না ইনশাল্লাহ। মুর্শিদা কপালে একটা চুমু খেয়ে বলে, আমার বুক খালি করিস না জয়নাল, আমি তোরে হাসরে বাঁধবো বলে দিলাম। আর জয়নালে ফিরিয়ে নিয়ে আসবি আমার কাছে, কথা দিয়ে। লুঙ্গিতে কাঁচা মারতে মারতে অন্ধকারে বেরিয়ে যায় জয়নাল আমির অচেনা লোকগুলির সাথে। মাঝরাতে খালেদ আসেনি, জেবাও ফিরেনি। জয়নাল অথবা জলিল, আমির, জাভেদ কেউ আসেনি। জয়নাল নামাজ পড়ে আম্মার সাথে। দাদির ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। বাচ্চাকে ঘুম পাড়িয়ে ছোট চাচি এই ঘরে আসার কথা। জামিল শুধু পায়চারি করছে। মুর্শিদা জোর করে জামিলকে 3টি রুটি খেতে দিল। কোনো মতে ঠেকিয়ে রেখেছে ওকে বাইরে যাওয়া থেকে। তারপর থেকে ফুঁসছে, ছটফট করছে ঘরের ভিতর। গোটা পাড়া প্রায় খালি, যে যার মতো নিরাপদের খোঁজে ব্যস্ত। খবর দিয়ে এসেছিল দিনাজপুরের এদিকে মিলিটারি হামলা করবে 2-1 দিনের মধ্যে। শুনশান চারিদিকে, শুধু বৃষ্টির মতো অবরুদ্ধ এক দুর্যোগ রাত। পৃথিবীর কোথাও যেন প্রাণ নেই, আলো নেই, আছে শুধু বর্বরদের ভারী বুটের গটগাট আওয়াজ আর হাতের অস্ত্র থেকে ছুটে যাওয়া বুলেটের ঝংকার। ঝরছে রক্তের বৃষ্টি, লাল টকটকে পানির দানা ঝমঝম করে ঝাড়ছে। এই ঝমঝম রক্ত ছাপিয়ে যেন কানে আসে
মানুষের হাহাকার আর্তনাদ, গুলির আওয়াজ আর নিঃশব্দের নিঃসংতার ভোঁতা গঙ্গানি। আমির নিবাসের ফটকের নিকট আওয়াজ হলো। ফটাফট কেউ এলো, ভেঙে ফেললো। মুর্শিদা কাঁদছেন, কিন্তু মুখটা শক্ত। সময় যত যাচ্ছে বুকের উত্তাপ বাড়ছে। তার ছেলেরা কেন বাড়ি ফিরেনি, স্বামী কেন এসে দরজা খটখটায়নি। বুকের ভেতর আগুন জ্বলছে। জয়নাব নিঃশ্বাস আটকে থাকলো ক্ষণকাল। এরপর দৌড়ে বড় বারান্দার গলি পেরিয়ে রান্নাঘরে ঢুকলো। দুটো বটি আর লোহার শিক নিল। ফিরতে গিয়ে আবার ঘুরে পাটার উপর থেকে শিলটা ঘরে নিল। মায়ের হাতে ধরিয়ে দিল শিলটা, নিজের হাতে রাখলো বটি, অপর হাতে শিক। শব্দ শুনে জামিল খাওয়া ছেড়ে উঠে দাঁড়ায়। এক দৌড়ে দোতলা সিঁড়ি ডিঙিয়ে উঠোনের কোণ থেকে শাবল তুলে নিল। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কেউ তো নেই। অন্ধকারে চোখ খোলা, বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে। জামিল ফটকের সামনে গিয়ে দিকে গেল। আমির নিবাসের লোহার ফটক গাছের গুঁড়ি দিয়ে ভাঙা হয়েছে, দুভাগ হয়ে গেছে দুদিকে। জয়নাব দোতলার বারান্দায় দাঁড়ায়, অস্থির হাতে কোমরে শাড়ির আঁচল বাঁধে। জামিলকে দেখার চেষ্টা। খট করে আওয়াজ ভেসে আসে। জয়নাব সতর্ক হয়। এর কিছুক্ষণ নিষ্ঠুর স্তব্ধতা। তা ভাঙল ছোট চাচির প্রকৃতি চেরা চিৎকার দিয়ে। জয়নাবের শরীরে যেন বিদ্যুৎ খেলো। এক দৌড়ে নিচে নেমে সদর ঘরের বাইরে পা বাড়ান। মুর্শিদা পিছু নিল। ছোট চাচির ঘর সদর ঘরের পরে পাকা উঠান পেরিয়ে ছোট বাংলোতে। তার দরজা আটকানো। ছোট চাচি পাগলের মতো মিনতি করছে কারো কাছে। দুটো থাপ্পড় খেলেন বোধহয়। জামিল তখন বিশাল শাবল নিয়ে এসে দাঁড়ায়। শরীরে যেন কিছু ভর করছে। শাবলের কয়েক আঘাতে শাল কাঠের দরজা ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেল। গা কেঁপে উঠল দৃশ্য। কিন্তু জয়নাবের গা কাঁপল। পরমুহূর্তে পা তার পরাপরে চলে গেল। ছোট চাচির শরীরের উপর চেপে থাকা দুটো জানোয়ারকে জয়নাব বটির দুই কোপ মারল। একজনের মাথা আলাদা হয়ে ঝুলে পড়ল ঘাড়ের সাথে, আরেকজনের কাঁধ, ডান হাতটা আলাদা হয়ে গেল। ছোট চাচির নগ্ন শরীর, ব্লাউজের ছোট্ট এক টুকরো হাতার কাছে দেখা যাচ্ছে কেবল। পেরিকোটটা ছিঁড়ে খণ্ড খণ্ড। শরীরে আর কিছু নেই। জামিল মুখে হাত চেপে নগ্ন চাচির উপর থেকে নজর ফিরিয়ে শাবল শক্ত করে ধরল। পশু দুটোর উপর শাবল চালায় দক্ষভাবে। মাটি কুপিয়ে অভ্যস্ত হাত জামিল আমিরের। মাটির মতো যত্ন করে কুপিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলল দেহ দুখানি। মুর্শিদা দুঃখে কেঁদে উঠল। ছোট চাচির দুধের বাচ্চা মাসুমকে আছাড়ে ফেলা হয়েছে। তাই বোধহয় ছোট চাচি চিৎকার অত জোরে জোরে করেছেন যে পুরো বাড়িতে আওয়াজ গেল। মেঝেতে তার রক্তাক্ত দেহটা পড়ে আছে। জয়নাব এক টেনে বিছানার চাদর তুলে ছোট চাচির শরীরের উপর বিছিয়ে দেয়। ছোট চাচি বোধহয় জ্ঞান হারালেন, কিন্তু দাদি কই? আত্মনাদের সময় পাওয়া গেল না। দোতলার সারি সারি পাওয়ার আওয়াজ। ব্যাপারটা পরিষ্কার হলো। ফটক ভেঙে ঢুকে একদল ছোট চাচির কাছে এসেছে, আর পেছনের রাস্তা দিয়ে আরেক দল দোতলায় উঠে অন্দরে ঢুকে পড়েছে। কাউকে দোতলার অন্দরে না পেয়ে নেমে আসছে। জামিল চিৎকার করে, আপা আগে আসিস না, ওখানে থাক। মুর্শিদা ছোট যাকে রেখে শাশুড়ি খুঁজলেন। অন্ধকারে হারকেন পড়েই ভেঙে গেছে। ওরা 7 জন। জামিল দুটোকে আঘাত করতে পারল, মরল না একটাও। এরপর তাকে ধরে ফেলা হলো, শাবলটা কেড়ে নেওয়া হলো। প্রথমে ছুরির আঘাতে জামিলের মেরুদণ্ড ডান পাশে লাগলো। জয়নাব বটি নিয়ে এগিয়ে এসে কোপটা ঠিক ছুরিওয়ালার হাতের উপর বসায়। হাতটা কেটে পড়ে গেল না, ঝুলে রইল চামড়ার সাথে। এরপর 3 জনের হাতে বন্দি হলো জয়নাব। তার সামনে জামিলের ছোট দেহটাকে ছিন্ন ভিন্ন করা হলো। মুর্শিদার তলপেটে একটা লাথি মারা হলো। মুর্শিদা চিৎকার করে লুটিয়ে পড়লেন মেঝেতে। জামিল শেষবার আম্মাকে ডাকলো কয়েকবার। আম্মা হুঁশ হারিয়েছে, কাঁদার সুযোগ পেল না আম্মা জামিলের জন্য। জয়নাব গলা ছেড়ে কাঁদছিল। জামিল আর নড়ছে না। বৃষ্টির ছিটে আসা পানির সাথে ও রক্ত তির করে ধুয়ে চলে যাচ্ছে। জামিল শুয়ে আছে। দুজন জয়নাবকে চেপে রাখলো। দুজন উঠে গেল আবারও দোতলায়। জয়নাব নিচে দাঁড়িয়ে শুনতে পায় লোহার বাক্স ভাঙা হচ্ছে, লুটপাট হচ্ছে আমির নিবাস। জয়নাব তখনও ফটকের পানে চায়। আব্বা আসে না। জাবেদ কোথায়? বাঘটা এখন থাকলে কি করতো এদের? খালিদ এলো না। জয়নাবের অভিমান হয়। লোকটার সাথে দেখা হলো না জয়নাব। জয়নাব কি আর ফিরবে না আমির নিবাসে? ফেরার কথা তো নেই।
লোকটার সাথে দেখা হলো না। রাত বোধহয় ৩টা বাজছিল। বৃষ্টি থামেনি। ভিজতে ভিজতে এসে দাঁড়ালেন জলিল আমিরের ফটকের সামনে। ফটক ভাঙা সঙ্গে সঙ্গে কোমর থেকে রাইফেলটা বের করে রিলোড করে শক্ত করে জাভেদের হাত চেপে ধরে ভেতরে ঢুকলেন। কেউ কাঁদছে গুনগুন করে। সেই রাতে তিনি বৃদ্ধা মা ও ছোট ভাইয়ের শিশু ছেলে স্ত্রীর লাশ পেলেন। বড় বারান্দায় সন্তানের লাশ পড়েছিল। জামিল আমিরের লাশ আগে আগে জাভেদ দেখছিল। তিনি জানতে পারলেন বাড়িতে তাদের মিছিমিছি আটক হবার গল্প শুনে তার সন্তান ও স্ত্রীদেরকে ফাঁসানো হয়েছে এই পরিকল্পনা চক্রে। তারা দুজন ঘণ্টাখানেক আগে ফেরার পথে দুটো মিলিটারির আস্তানায় কেরোসিন ঢেলে আগুন দিয়ে এলেন। জয়নালকে ওরা নিয়ে গেছে, জয়নাবকে। তারপর আমির নিবাস লুটপাট হয়েছে। যেবার খালেদকে নিয়ে ফেরেনি। জাভেদের শরীর ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কিন্তু আশ্চর্যজনকভাবে বৃষ্টির পানিটার বুককে ঠান্ডা না করে বরং উত্তপ্ত করছে। দাউ দাউ করে জ্বলছে আগুন। জামিলের রক্ত বৃষ্টির পানির সাথে নালির পানির মতো ভেসে ভেসে উঠোনের স্রোতে মিশছে। সেই রক্ত হাতে তুলে জাভেদ আমির এর বুকে সাটে মাখল। কান্নাটুকু বৃষ্টির পানির সাথে ধুয়ে গেল অন্ধকারে। মাকে কেবল একবার জিজ্ঞাসা করল, খালিদ ভাই আসেনি আম্মা? মুর্শিদা দুপাশে মাথা নাড়ল, হাঁটু গেড়ে বসে রইল জলিল আমির জামিলের লাশের সামনে। আব্বা ওঠো। কী ছিল জাভেদের কণ্ঠে কে জানে। জলিল আমির রাইফেলটা কাঁধে করে উঠে দাঁড়ান। আশ্চর্য, তার পা টলছে। তিনি বুঝলেন মুক্তিযোদ্ধা হবার আগে তিনি সন্তানের বাপ, কিন্তু জাভেদের ভেতর তো সন্তান প্রীতি নেই। ভাইকে চোখের সামনে রক্তাক্ত হতে দেখে বোনের অনিশ্চিত পরিণতি তার বুকের ভিতর তুফান। জাভেদ একবার চাচির ঘরে উকি দেয়। তাকে বলতে হয়নি, সে আন্দাজ করে নিয়েছে চাচির সাথে কী ঘটছে। তার কলিজা মোচড় দিয়ে উঠল। জয়নাবের মুখটা মনে পড়ছে। মুর্শিদার পায়ে হাত রেখে জাভেদ বিদায় দেন, আম্মা। ফিরবো নয় মরবো, এর বেশি কিছু না। জয় বাংলা। জলিল আমির আবার একবার পেছনে ফিরে তাকান। মুর্শিদার কান্নার শব্দ বাড়ছে। মায়ের মৃতদেহটাকে আর একবার তাকালেন তিনি। স্ত্রীর কান্নাকে উপেক্ষা করে বড় ছেলেকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন তিনি। খালেদদের বাড়ির ছায়াগুনে ভিজে পিণ্ড হয়েছে। জাভেদের শরীর কাঁপছে ঠান্ডায় উত্তেজনায়। তার দুই বোন ভাই কোথায়? খালেদ ভাই কি পুড়ে মরে গেছে? সে তো বাড়িতে থাকে না। তার খোঁজে শয়তানরা রোজ আসে বাড়িতে। দিনাজপুর সেক্টর 7-এর অন্তর্ভুক্ত এই এপ্রিলে সেক্টর 7 কমান্ডার নিযুক্ত হয়েছে নাজমুল হক। দিনাজপুর হিলি সীমান্তের কাছে ভারতের সাথে যোগাযোগ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এপ্রিলের মাঝামাঝি থেকে পাকিস্তানি বাহিনী উঠে পড়ে লেগেছিল দিনাজপুর দখলের জন্য। একের পর এক অসংখ্য মানুষ হত্যা করেছিল। 19শে এপ্রিল পর কঠিন এক হামলায় দিনাজপুরের মুক্তিযোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে পড়েন। তারা সীমান্তের দিকে আশ্রয় নিতে শুরু করলেন, কিন্তু সকলে বাঁচতে পারেনি। বেশ কয়েকজন প্রাণ দিতে হলো। বাড়িতে জানানো হয়নি সেসব শহীদের মাঝে জাভেদের চাচাও আছে। জাভেদের চাচি ও শিশু চাচাতো ভাই মরে যাওয়ায় সেই কৈফিয়ত দিতে হয়নি। গোটা পুরো পরিবার একেবারে মরার এই সুবিধা। চাচা মরেছে চাচির প্রায় সপ্তাহখানেক আগে। এর মাঝে আর জাভেদ জলিল আমির বাড়ি ফেরেননি। চাচি প্রতীক্ষায় ছিল স্বামীর। স্বামীর মৃত্যুর খবর আগেই ধর্ষিতা হয়ে জীবন দিল। 21শে এপ্রিল পর হিরি বন্দরসহ প্রায় দিনাজপুরে পাক হানাদার বাহিনী দখলে নিল। লোকজন পালিয়ে যেতে থাকলো, শুধু যেতে পারেনি আমির পরিবারের লোকেরা। গত 26শে এপ্রিল তারা না পালালেও যুদ্ধে অংশগ্রহণ করার ফল পেয়েছে। জয়নাবকে 28শে এপ্রিল রাতে পালাক্রমে 4 জন সামরিক বাহিনীর সদস্যরা ধর্ষণ করল। সে তখন রক্তাক্ত, ব্লাউজে এক হাতা তখনও ছিঁড়ে ডান বাহুতে আটকে আছে, পেডিকুটে রক্ত। শাড়িটা হাতের কোথাও নেই। এসবে তার কোনো দুঃখ লাগছে না। তার শুধু দুঃখ হলো চারিদিকে তাকিয়ে কোথাও একটু কিছু নেই, যা দিয়ে ছটফটের প্রাণ পাখিটাকে খাঁচা থেকে মুক্ত করতে পারে। শাড়িটা কাছে থাকলেও হতো, শাড়ি নেই। জয়নাব চুল বিশাল। গত পরশু আম্মা বেঁধে দিয়েছিল বেনি করে। বেনির আগা থেকে ফিতে খসে এসেছে। অর্ধেকটা বেনি এখনো আছে। রক্তাক্ত দুর্বল হাত দুটো দিয়ে জয়নাব শক্ত করে বেনি পাকাতে শুরু করলো। খোলা
চুলের চেয়ে বেনি পাকানো চুল গলায় বেশি শক্ত করে ফাঁস লাগতে পারবে। কিন্তু তার উদ্দেশ্য সফল হলো না। তার চুলগুলো কেটে দেওয়া হলো। তাকে মরতে দেবে না হানাদাররা। বেঁচে থাকলে গর্ভধারণ করতে হবে তাকে। পাকিস্তানি বীর্য থেকে জন্মানো এক খাঁটি সন্তানের মা হতে হবে। জয়নাবকে চিকিৎসা করানো হয়, কিন্তু পরদিন সকালের পর এক লোক এলো জয়নাবের কাছে। লোকটাকে চেনি, আনোয়ার খন্দকার। জামিলকে মেরে পরশু রাতে জয়নাব যখন ধরে আনা ছিল, লুটপাটকারীদের মধ্যে আনোয়ার নেতৃত্ব ছিল। সে পাশের পাড়ার মাতব্বরের চাচাতো ভাই। আমির পরিবারকে একটু পছন্দ করে না, করা উচিত না। একবার এক নতুন বউয়ের ঘরে ঢুকে পড়ার দায়ে জলিল আমির গাছের সাথে বেঁধে খুব পিটিয়েছিলেন আনোয়ার খন্দকারের। পঞ্চমবারের মতো ধর্ষিত জয়নাব আনোয়ারের কাছে এলো। এরপর একটুও আত্মহত্যার চেষ্টা করলো দরকার নেই। সে বুঝলো সে চেষ্টা করে আর বেশিক্ষণ বাঁচবে না। খুব রক্ত খরচ, ভেসে যাচ্ছে মেঝে, শরীরে খামচে দেয়, সেসব জায়গাও জ্বলছে। জয়নাবের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকলো। তার ভীষণ আনন্দ হচ্ছে। আব্বা জাবেদকে দেখা হয়নি 2 সপ্তাহ, কিন্তু এই অবস্থায় দেখা করার ইচ্ছে নেই জয়নাবের। সে অপবিত্রা। এই অবস্থায় অন্তত আব্বা আর খালেদের সাথে সাক্ষাৎ করা যায় না। কি বিদঘুটে লাঞ্ছনার ব্যাপার। খানিক পরে পাশের কক্ষ থেকে বিকট চিৎকারের আওয়াজ হলো। কাউকে মারা হচ্ছে। সাপাত সাপাত শব্দের সাথে আর্তনাদগুলো নারকীয় লাগছে, কিন্তু জয়নাবের মনে হচ্ছে কণ্ঠটা তো চেনা। মৃদু স্বর, কণ্ঠে প্রাণ নেই। জয়নাব চমকে উঠল। খালিদের আর্তনাদ। তার ধারণা সত্যি হলো। বিকেলের দিকে তার কক্ষে আরও কিছু নারী, খালিদ সহ কিছু বন্দি লুটের মাল এনে রাখা হলো। হ্যারিকেন, মোমবাতি ইত্যাদি জ্বালানো হলো। বৃষ্টির কারণে অথবা অন্য কোনো কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। সেই আগুনের আলোতে জয়নাব অবাক হয়ে দেখল শেষবার। এটা কেমন জায়গা, সে কোথায়? তার বিশ্বাস হতে চাইল না যে সে আসলেই এই জায়গা। খালেদের জ্ঞান নেই, প্রিয়তমার অবস্থা সে দেখল না। জয়নাব কিন্তু দেখল শেষবার হবু স্বামীকে। সে আশায় আশায় জেবাকে খুঁজল। খালেদকে এখানে আনা হয়েছে, তাহলে জেবা কোথায়? জয়নাব জানতে পারল না জেবার 13 বয়সী দেহটাকে সেই বর্ষণের রাতে ছিঁড়ে ছুটে খেয়ে ফেলেছে তারই মাতৃভূমি বাংলাদেশের কিছু ক্ষুধার্ত। এরপর খালেদদের বাড়িতে আগুন দিয়ে খালিদকে ভাত খাওয়া অবস্থায় ডেকে এনে ক্যাম্পাসে জমা দিয়ে গেছে মিলিটারিদের হাতে। খালেদের অপরাধ ছিল কঠোর। সে মিলিটারিদের এক কমান্ডারকে কুপিয়ে মেরেছে, কিন্তু তার মূল অপরাধ হলো সে মুক্তিযোদ্ধাদের খবর আনা নেওয়ার দূত। তার কাছে দিনাজপুরের সকল মুক্তিবাহিনী খবরাখবর আছে। 3টে দিন ধরে মেরেও খালেদের দেশ ও দেশের মানুষের প্রতি প্রেমের উপর কলঙ্ক লাগানো যায়নি। খালেদের বিশ্বাসঘাতকতার মতো সুবিধাজনক কাজটা করল না কোনোভাবে। বোকা খালিদ মৃত্যুকে বেছে নিল। খালেদের কপালে তিত্তির করে রক্ত পড়ছে। মেঝেতে পড়ে বাতাসের জমাট বেঁধেছে। শেষ সময়ে জয়নাব খুব জয়নালা জাবেদের কথা মনে পড়ছে। আব্বার মুখটা ভেসেছে। ইস, আব্বা কি জানে জয়নাব কোথায়? জয়নাল তো খ্যাপা। সে যখন জানবে কি করবে? পাগল হয়ে যাবে বোধহয়। 4 দিন পর 1 মে তারিখের পর জলিল আমি জানতে পারে জয়নাবকে কারা বের করে নিয়ে গেছিল আমির নিবাস থেকে। জয়নালকে ওনারা পেলেন নদীর চরের এপারে জঙ্গলের ধারে অবচেতন অবস্থায়। জয়নাল 4 দিন না খাওয়া অবস্থায় প্রায় অবচেতন। তাকে আমির নিবাস থেকে বের করে এনেছিল কিছু দেশোদ্ধারী সুবিধাভোগী বাঙালি। যুদ্ধটা যাদের কাছে বড়লোক হবার এক সুবর্ণ সুযোগ। এরাও কিন্তু এক একজন মুক্তিযোদ্ধা। 25শে মার্চের পর বাঙালির ভেতরে আগুন জ্বলল। এরপর এপ্রিলের শুরুতে মুক্তিবাহিনী যে মুক্তি কামনা নিয়ে স্বাধীনতা যুদ্ধে নেমেছিল, তারা কিন্তু সেজন্য নামেনি। তাদের কেউ নেমেছিল লোভ লালসায়, কেউ প্রাণ বাঁচানোর তাগিদে, কেউ বা ক্ষমতা ও যশ খ্যাতি লাভ করে, আর কেউ বা যুবক বয়সে আবেগী রক্ত ছটফটানে। সেই হিসাব মুক্তিযোদ্ধা হিসেবে যোগদান করলেও ভিতরে মির্জাফরের সৈন্যসত্তাটা কিন্তু বহাল ছিল। সেই যোদ্ধাদের কাঁধে সাথে কাঁধ মিলিয়ে 2 সপ্তাহ আগে জলিল আমির মিলিটারিদের বুকে তাক করে গুলি ছোড়েন। তারা তার পরিবারের জন্য জম হলো। জয়নাল সুস্থ হতে
একদিন লাগলো। তারা ভেতরে জেদ তাকে অসুস্থ থাকতে দিল না। তাকে কেন মেরে ফেলতে গিয়েও মারা হয়নি বোঝা গেল। রাতে তারা আনোয়ার খন্দকার সহ গোটা বংশের বাড়িতে আগুন দিল। আনোয়ারকে জয়নাল আমি নিজ হাতে জবাই করল। এটাই তার প্রথম খুন। বাড়ির মহিলা খুব চেঁচাচ্ছিল। জাবেদের ভিতরে কিসের যে হিংস্রতা চাপল। জয়নাবের মুখটা তাকে তাড়া দিল। জয়নাবকে সে শেষবার দেখেছে 2 সপ্তাহ আগে, আব্বার সাথে যুদ্ধে বেরিয়ে যাওয়ার সময়। জয়নাব দৌড়ে এসে বাহুতে একটা তাবিজ বেঁধে দিয়েছিল। জাভেদ আমির এর বাড়ির মহিলাদেরকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে দিয়ে আব্বাকে ইশারা করলো বাড়িতে আগুন দিতে। মহিলা গোটা অঞ্চলে ছড়িয়ে দিল আমির পরিবারের মানুষরা রাজাকার। ওরা মুক্তিযোদ্ধাদের বেশ ধরে মিলিটারি কাজ করছে। ওরা মূলত মিলিটারি মারার নাম করে রাতের অন্ধকারে বাঙালিদের বাড়িঘর জ্বলছে, মানুষ হত্যা করছে। তার প্রমাণ তারা নিজে। 3 বাপ বেটা পালিয়ে বেড়াতে হলো। তারা কোনো মুক্তিবাহিনীর সাথে যোগ দিতে পারল না। গোটা অঞ্চল জানে তারা আমির বংশীয়, আর তারা অধিকাংশ জমিদারেরা পাকিস্তানের সঙ্গ দিয়েছে। সুতরাং আমির পরিবারের রাজাকার হবার ব্যাপারটা খুবই বিশ্বাসযোগ্য হলো সবার কাছে। এই হতাশা যেমন জাভেদ ও জলিল আমিরকে ব্যথিত করছিল, তেমনি উল্টো প্রভাব ফেলছিল জয়নালের উপর। জয়নালের ভেতরে পাগলাটে বিদ্রোহ জন্ম দিল আরেকবার। ছোটবেলা থেকে একরোখা জেদি জয়নাল সহ্য করতে পারল না এত বড় অপবাদের গ্লানি। তার শুধু মনে হলো যে মুক্তিযোদ্ধার দায়ে চাচা ভাই, 2 বোন, দাদি, চাচি, শিশু চাচাতো ভাইকে এমন নির্মমভাবে হারালো, তার প্রতিদান সে নেহাত কম পায়নি। তার বুকে ফুলে উঠল এক ত্যাগের বিনিময়ে পাওয়া এক কঠিন পরিচয়। জয়নাল সেটাকে গ্রহণ করলো সাদরে। এত ত্যাগের বিনিময়ে পাওয়া এই পরিচয়টাকে সে আর কখনো নিজের থেকে আলাদা হতে দেয়নি। সে রাজাকার। কোনোদিন আজ জয়নাল নিজেকে মুক্তিযোদ্ধা বা স্বাধীনতাকামী বলেনি। এক শব্দে সে নিজেকে পরিচয় দিয়েছে আমি রাজাকার। কোনোদিন সে নিজের সাফাই না গাওয়ার পরিবর্তে সন্ত্রাস জয়নাল আমির স্পষ্টভাবে জানল তার বংশ পরবর্তী আর একটা জয়নাল আমির জন্মাবে। জয়নালেরা বারবার জন্মায়, কেউ জানে না তাদের। সে বাপ ভাইয়ের সঙ্গ ছাড়ল। বাপ ভাই বুক চেপে কষ্ট চেপে লুকিয়ে মিলিটারিদের মারতে লাগলো। জয়নাল যায় না, সে আর মিলিটারি মারবে না। সে মারবে তাদের, যাদেরকে মারার ফলেও সেও তাদের অন্তর্ভুক্ত হয়েছে। ধীরে ধীরে তার হাত পাকাপোক্ত হলো। রাতের বেলা দেশদ্রোহীদের মারে, দিনে পালিয়ে থাকে। কেউ কেউ তাকে চিনেও ফেলে। সে দেশের মানুষদের মেরে মেরে বের হচ্ছে, পালিয়ে যাচ্ছে। তাতে একটা উপকার হলো, তার নামের শেষে রাজাকার শব্দটি খুব শক্তপোক্তভাবে গেঁথে গেল। জাভেদ কিন্তু বছরের মাঝামাঝি এসেও দোটানায় পড়ল। সে জয়নালের মতো অত জেদি নয়। তার ভেতরে দেশের জন্য বড্ড ব্যথা। কিন্তু বিশ্লেষণধর্মী মানুষ। সবাই যখন উন্মাত্তর মতো মিলিটারি মারতে ব্যস্ত, তখন তার একটাই লক্ষ্য দৃশ্যমান। দুশমন পূর্ব পাকিস্তানের জমিন থেকে বিদায় করতে হবে। এটাই স্বাভাবিক। তৎকালীন পরিস্থিতি শুধু মানুষের বর্তমান দেখার কাজ করে, কিন্তু পরিণতি, ফলাফল, গভীরতা সম্বন্ধে চিন্তা করতে মস্তিষ্ক সেই উত্তাল সময় কাউকে নির্দেশ দেয়। গোটা বাঙালির হালও তাই, জলিল আমিরের হালও তাই। তিনি এক দেবতার পূজা করেন। দেবতার নাম মুজিব। স্বাধীনতার ডাক দেওয়া দেবতার ভাষণে তিনি নিজ কানে শুনেছিলেন রেসকোর্সে দাঁড়িয়ে। তিনি কেবল মুক্তি চান, তিনি বাঁচতে চান। এবার এই সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। কিন্তু জাভেদ ভাবতে লাগলো অন্যতম। 1970 সালের নির্বাচনী যখন আওয়ামী লীগ জয়লাভ করেছিলেন, জাভেদ নিঃশ্বাস আটকে আসছিল খুশিতে। তিনি একদল মোল্লা শ্রেণী সেটার অন্যরকম ব্যাখ্যা তৈরি করেছিলেন। তারা বলছিল এই নির্বাচন আওয়ামী লীগকে জেতা, ভারত থেকে মানুষ এনে ভোট দিয়ে গেছে। এই সহায়তার মূল উদ্দেশ্য পাকিস্তান দেশ থেকে তাড়িয়ে নিজেরা বাংলাদেশে শাসন করে। পাকিস্তান যদি ওদের শত্রু না হতো, তাহলে কি বাঙালিকে এভাবে তথাকথিত সহায়তা করত? পাকিস্তানের উপর নিজের একটা প্রতিশোধ নেবার সুযোগ হিসাবে কি তারা সহায়তা পরিচালনা করছেন? তার বদলে কি তারা চান? মানুষ ক্ষেপে গেল মোল্লাদের উপর। জাভেদের ইচ্ছে হয়েছিল ওদেরকে গিয়ে কুপিয়ে আসতে। দিনাজপুর, হাকিমপুর, কাউমি মাদ্রাসার ধর্মীয় পরিচালক নেতারা
এসব কথা বলতে শুরু করলো। তারা বলল, স্বাধীনতা আসলে কি? এক দেশ থেকে মুক্তি লাভের অন্য দেশের হাতে নিজেকে গোলামির উদ্দেশ্যে সঁপে দেওয়ার নাম স্বাধীনতা? তাহলে কি এই স্বাধীনতা আমাদের কাম্য নয়? জাবেদের মন ভরে তাদেরকে ঘেন্না আসে। একটা বছর যাবৎ হয় তার ঘেন্না হয় এটা ভাবলে এরাই তারাই ধর্মের মোল্লা সম্প্রদায়। ধর্ম এদের দেশপ্রেম জাগায়নি। তারা ধর্মের নামে পাকিস্তানকে সমর্থন করছি। তারা স্বাধীনতা চায় না। কিন্তু তাদের সাথে ঘটে যাওয়া এই ঘটনা জাভেদকে কেমন যেন গভীর থেকে গভীর ভাবতে শুরু করলো। আচ্ছা, দুনিয়ার চলমান পরিস্থিতি ঠিক কেমন? কোথায় এর শেষ আর কোথায় শুরু? এত জটিল কেন? তারা কি বলছে? স্বাধীনতা আসলে কি? তারা আসলে কি স্বাধীন হবে? মোল্লারা কি বলছে, ঠিক না ভুল? আবার যারা বলছে স্বাধীনতা আসবে না পাকিস্তানিদের বিতাড়িত করলে, তারা কারা? অধিকাংশ মুসলমান। যুদ্ধের ময়দানে জাবেদ তাদেরকে রক্তে জড়ানো ধুলোর উপর লুটিয়ে পড়ে সৃষ্টিকর্তার নামে সেজদা করতে দেখছে। তাহলে এটা কি? এই মুসলমানরা বলেছে তারা স্বাধীনতা হবে না পাকিস্তান গেলে? শুধু পাকিস্তান সরিয়ে লাভ নেই, আবার তো ঝাঁপিয়ে পড়বে যুদ্ধ। তাহলে এরা আসলে জাতিকে বলছে চাইছে না, আসলে অগ্রিম বার্তা দিতে চাইছে না, যা তারা বুঝতে পারছে না। পরে বুঝবে, কিন্তু লাভ হলো না। আসলে দেশপ্রেমিক কারা আর দেশদ্রোহী কারা? পার্শ্ববর্তী কোনো সহায়তা করছে আমাদের বিনা স্বার্থে, তাই আবার হয়? মোল্লারা মূলত ওদের সহায়তাকে ভালো চোখে দেখে না। এসব ভেবে শেষ করায় ফুরসত জাবেদ আমির পেয়েছিল না। তার আগে জয়নাল খবর দিল জয়নাব ও খালেদকে পাকিস্তানিরা সেই ঘাঁটিতে তুলে নিয়ে গেছিল। তা হাকিমপুর মাদ্রাসায় পাকিস্তানিরা ওখানে দিনাজপুর কবজা করার লক্ষ্যে বিশাল ঘাঁটি এনেছে। হাকিমপুর হিলি স্থলবন্দর সহজে হিসাব। তারা যখন হিলি বন্দর দখল করেছে তখন মোল্লাদের মাদ্রাসা মোল্লারা ছেড়ে দিয়েছে পাকিস্তানের জন্য। ওই মাদ্রাসাতে বাঙালি হত্যা, নারী ধর্ষণ, লুটপাট, মাল ভাগাভাগি কাজ করছে। জাভেদ পূর্বকারের সব ভাবনা চুরমার হয়ে গেল রহময়। সে আবার সৈয়দ পরিবারের বিদ্বেষী হলো। সৈয়দ পরিবারে চালায় এই মাদ্রাসা। সৈয়দ পরিবারের নাম চিহ্ন মিটিয়ে দিতে জয়নালও তৈরি হয়ে গেল। জয়নাল খুব শান্ত তখন। তাকে মোটেও মুক্তিযোদ্ধা লাগে না। তার ভিতরে মুক্তিযোদ্ধার মতো তেজ, রক্ত, টকবক করা আগুন, চোখে মুখে মুক্তির নেশা, এসব কিছুই নেই। আছে শুধু এক অদ্ভুত শীতলতা। জাভেদ হতবাক হয়ে গেল। জয়নাল এক দেশদ্রোহী বাহিনীর সহায়তা নিয়ে সৈয়দ পরিবারে হামলা করলেন। সেই বাহিনী না এদেশের না ওদেশের। তারা কেবল বিশৃঙ্খলা ও উন্মাদ রাহাজানি আর রক্তারক্তির। যা অঞ্চল জুড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি হলো। তা করতে সদা প্রস্তুত বাহিনীকে নিয়ে জয়নাল সৈয়দ পরিবারের অসুস্থ কর্তা বৃদ্ধ সৈয়দ আব্দুল বাশার নিয়াজি সাহেবকে গলা টিপে হত্যা করলেন। সেই বাহিনী সৈয়দ পরিবারের কয়েকজন মহিলাকে নিয়ে আমেদে মেতে উঠলেন। জয়নাল কিছু বলল না, সে এগিয়ে গেল না। জয়নাবের সাথে যা হয়েছিল তা সৈয়দ পরিবারের মহিলাদের সাথে হলো। জয়নাল এতে কোনো ভুল দেখল না। এই বাহিনীর চাহিদা মেটাতে সে সৈয়দ পরিবারের শেষ সম্বল অবধি ছিনতাই করে নিয়ে ওদের মাঝে বিলিয়ে দিল। একটা পয়সা বা গহনা রাখল না নিজের জন্য। তার বয়স সবে তখন 18 হবে। আফসোস, তার মুখ কালো হলো। সৈয়দ পরিবারের বিশাল গোষ্ঠীশুদ্ধ পুরুষ জনতা তখন বাড়িতে নেই। জয়নাল মোল্লাদের পুরো বংশকে নির্বংশ করতে গেছিল। অসুস্থ বৃদ্ধ ও মহিলা ছাড়া কাউকে পেল না। নভেম্বরের মাঝামাঝি সময়ে দিনাজপুরের যোদ্ধারা এক আগ্রাসনের মাধ্যমে বৃদ্ধ পরিষ্কার হলো। মিলিটারি দিনাজপুরের মাটি থেকে উৎখাত করতে হবে। তখন কে রাজাকার কে প্রকৃত যোদ্ধা হিসাব করেনি। এক্ষেত্রে জলিল আমির সক্রিয় ছিল তাদের সাথে। মুক্তিযোদ্ধা সেই উত্তাপ সময় ওনাকে তেমন গ্রাহ্য করল না। স্বাধীনতাকামী জলিল আমির সেসব কিছুতে মনোযোগ না দিয়ে কেবল শত্রুর বিরুদ্ধে লড়লেন। দিনাজপুরে হানাদার মুক্ত হলো ডিসেম্বরের মাঝামাঝি। এরা মাঝে জলিল আমির চিরতরে নিজের ডান পায়ে চলাচল ক্ষমতা হারালেন। তার চলার সঙ্গী হলো লাঠি অথবা স্ক্যাচ। কিন্তু এই চূড়ান্ত লড়াই দেখা গেল না তার দুই ছেলেকে। তিনি পা হারানোর সুবিধাতে মুক্তিযোদ্ধার নাম পেলেও জাভেদ পেল দেশদ্রোহী পরিচয়। আর জয়নাল বহাবলীর একজন বিখ্যাত রাজাকার দিনাজপুরের।
আমির পরিবার ও সৈয়দ পরিবারের মাঝে দুশ্মনী তৈরির শুরুটা কোথাও একটা আচমকা অদ্ভুতভাবে হলো বটে, কিন্তু এর শেষ নেই বোধহয়। জয়নাল প্রকৃতপক্ষে ত্রাসের সম্রাট হয়ে উঠল। তাকে বাড়ি থেকে বের করে দিল জাভেদ আমির। সে খুব খুশি খুশি হয়ে সুশীল সমাজ থেকে। তার খারাপ হতে একটু কাপড় নেই। জাভেদ আমির কেমন পাগল পাগল হয়ে, সে শুধু ভাবে আর ভাবে। তখন দেশ লুটপাট চলছে, ক্ষমতা লুটপাট, কে কার উপর কোন পদে বহাল থাকবে। সবাই তখন প্রমাণ দিতে ব্যস্ত কে কতটুকু অবদান রেখেছে স্বাধীনতায়, কে সেটুকু হিসাবে ক্ষমতা দিয়ে দেওয়া হোক। কেউ তার প্রতিদান না নিয়ে ঘরে ফিরতে নারাজ। জাভেদ ভাবনায় পড়ল, এরা কি তাহলে স্বাধীনতার জন্য করছে প্রতিদানে? সে দেখল ভারত চমৎকার সহজে বাংলাদেশকে গ্রাস করে ফেলছে। মুজিব তাতে সম্মত হাসি দিচ্ছেন। জাভেদের মস্তিষ্ক দিন দিন অস্বাভাবিক রকমের সব দর্শন খেলে গেল। মোল্লারা কি বলতেন, গুণীজনেরা কি বলে গেছেন, বহু বছর বছর যত যায় দেশের নেতারা তত রঙে রূপ দেখাতে থাকে। জাভেদের চোখে অনিহিত সুপারহিরোরা কেমন সুপার ভিলেন হয়ে উঠল। জাভেদ খুব অল্প বয়সে বুঝে ফেললেন স্বাধীনতা এক তো কল্পনাতীত মাত্র, এরা বাস্তবতা নেই। ক্যালেন্ডারের পাতায় 1974, এটাই স্বাধীনতা আসল দিবস। পার্শ্ববর্তী দেশের সম্পদ বাটোয়ারা, দুটো সন্তান বাপের সম্পত্তি পায়। বাংলাদেশের সার্বভৌম সম্পত্তি ভারত সমান নয়, বরং বেশি। এসব কথা মোল্লাদের বেশি বলে, তাই তাদের কল্লাটাও বেশি হয়। তারা দেশদ্রোহী, তারা দেশের নেতাদের বিরুদ্ধে কথা বলে। সব ঠিক লাগলো জাভেদ আমির ভেতর থেকে। জয়নাব ও খালেদের স্মরণ যায়নি। সে ঠিক করে দিয়েছে মোল্লাদের মাদ্রাসায় এরা দুজন নৃশংস বলি হয়েছে। জাভেদ দোটানায় পড়ে গেল। জলিল আমির জোর জবস্তি করে 1985 সালে জাভেদ পরিবারে বিয়ে দিতে পারলেন না। পাটোয়ারি বাড়ির একমাত্র মেয়ে হুমায়রা পাটোয়ারির সঙ্গে জাভেদ আমিরের বিয়ে হলো। জাভেদ আমিরের বয়স তখন 31। জয়নাল আমির রাজধানীতে ত্রাস পড়ছে। দিনাজপুরে এলেও আমির নিবাসে পা রাখেন না। সে বাসভবনে, নিজের তৈরি বাসভবন। 1987 সালে 29শে জুন জাভেদ আমিরের ছেলের জন্ম হয়। আশ্চর্যজনকভাবে 1 যুগ পর আমির নিবাসে পা রাখলেন জয়নাল আমির। সাথে এক গাড়ি উপঢৌকন। তার ভাতিজা জন্ম নিয়েছে। লোকে বলতো দেখতে জয়নাল আমিরের মতো। জাভেদ আমিরের চেহারা সেই ধার নেই। তার সন্তানের চেহারায় দেখা গেল, কিন্তু তার জয়নাল আমিরের চেহারা আছে। জয়নাল আমির নাম রাখলেন ভাতিজার জুনিয়র জয়নাল। কঠোর জয়নাল আমিরের ভেতরে শিশু ভাতিজার জন্য কিসের এক পাগলাট্টি স্নেহ জন্মানো। জুনিয়র জয়নালের নাম সংক্ষিপ্ত হলো আমিরের পরবর্তী একমাত্র বংশধর জয় আমির। পুরনো জমিদার বাড়ির শিশু উত্তরাধিকারী আকিকাতে কতগুলো গরু মহিষ জবাই করলো জলিল আমির। জয় আমিরের জীবনের শুরুটা ঠিক ততটাই আভিজাত্য যত্নের সাথে হলো যতটা অগোছালো ছন্নছাড়া তার পরিণত পরবর্তীকালে হয়েছিল। অবরুদ্ধ নিষেধ পর্ব 40। পুরো গল্প প্লেলিস্টে।